ইশতিয়াকের হনহনিয়ে এগিয়ে যাওয়া পা দুটো মাঝপথেই আচমকা থমকে গেল। সে তীব্র এক জড়তা আর অবিশ্বাস নিয়ে ঘাড় বাঁকিয়ে তার নিজের জন্মদাত্রী মায়ের দিকে তাকালো। তার মা বিলকিস বানু তখনও পাথরের মতো শক্ত চোখে ছেলের দিকে তাকিয়ে শান্ত কিন্তু ঘাড় হিম করা গলায় বলেন, এখন সিদ্ধান্ত তোর। মাকে বেছে নিবি নাকি তোর ওই সাজানো পৃথিবীকে বেছে নিবি? যেটা তুই ঠিক কর। তোকে আর নতুন করে আমি কোনো জোর করব না। মায়ের মুখে এমন মরণ কামড় দেওয়া কথা শুনে ইশতিয়াক যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। সে চরম ক্ষোভ আর তীব্র এক অসহায়ত্ব নিয়ে দুই হাত ছুঁড়ে চেঁচিয়ে বলল, জোর করছো না, কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেইল তো ঠিকই করছো মা। তুমি আমার মনের অবস্থাটা কেন একটু বুঝতে চাইছো না? আমি সীমাকে কোনোভাবেই নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়ে বিয়ে করতে পারবো না, কারণ আমি নিজের ভেতরে জমে থাকা সত্যিটা আর রূপার নামটা মুখ ফুটে পুরোটা শেষ করার আগেই বিলকিস বানু দুই হাত তুলে ছেলের কথা মাঝপথেই থামিয়ে দিয়ে ঝাঁঝালো গলায় বললেন, থাক, আমি তোর ওই অত শত অজুহাতের গল্প শুনতে চাই না। যদি বিয়ে না করিস তবে এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, আর গিয়ে নিজের অভাগী মায়ের দাফনের কাপড়ের ব্যবস্থাটা পাকা করে রাখিস। মায়ের মুখের এই মারাত্মক অভিশাপের মতো কথাটা শোনা মাত্রই ইশতিয়াকের গলার ভেতরের সুর এক নিমেষেই গলাতেই আটকে গেল। সে হাজার চেষ্টা করেও নিজের মুখ ফুটে আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। চরম এক মানসিক যন্ত্রণায় নিজের দুই চোখ জোর বন্ধ করে ফেলল সে। চোখ দুটো বন্ধ করতেই বন্ধ চোখের পাতায় মুহূর্তে রূপার সেই নিষ্পাপ মায়াবী চেহারাটা আবার নতুন করে ভেসে উঠল। রূপার ওই হাসি মুখটা মনে পড়তে এক ঝটকায় ইশতিয়াকের বুকের ভেতরটা তীব্র ব্যথায় মোচড় দিয়ে উঠল। মনে হলো যেন তার জীবন্ত কলিজার ওপর কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করল। নিজের অজান্তেই তার দুই চোখের কোণা বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে মাটিতে আছড়ে পড়ল। সে মনে মনে খুব ভালো করেই পরিষ্কার বুঝে গেল, হয়তো আজকের এই অভিশপ্ত দিনটার পর থেকে তার সাজানো চেনা জীবনটা চিরতরে কানাগলিতে বদলে যাবে। ভেতরের সমস্ত স্বপ্নের ভালোবাসাগুলোকে নিজের হাতে গলা টিপে খুন করে অনেক কষ্টে সে আলতো করে নিজের চোখ দুটো খুলল। তারপর নিজের ভেতরের প্রবল ঝড়টাকে কোনো মতে আড়াল করে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার ব্যর্থ চেষ্টা করে ভাঙ্গা কিন্তু এক রক্ষা গলায় বলল, ওকে, আমি সীমাকে বিয়ে করব, তোমরা বিয়ের ব্যবস্থা করো। ইশতিয়াকের মুখ থেকে রাজির কথাটা শোনা মাত্রই ওখানকার পুরো পরিবেশটাই যেন এক নিমেষে বদলে গেল। উপস্থিত সবার বিষণ্ণ মুখে এক টুকরো স্বস্তির হাসি ফুটল। সমস্বরে সবাই একসাথে মস্ত বড়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। তারপর গ্রামের সব নিয়মকানুন আর রীতিনীতি মেনে ইশতিয়াক আর সীমার বিয়েটা সম্পূর্ণ হলো। কিন্তু কাজী সাহেবের শেষ কবুল শব্দটা উচ্চারণ করার পরপরই ইশতিয়াক এক সেকেন্ডও আর ওই বিয়ের মণ্ডপে বসে নেই, সোজা বাড়ি থেকে হনহনিয়ে বেরিয়ে গেছে। এই অবস্থায় বাড়ির বড়রা তাকে আর নতুন করে আটকায়নি। সবার মনেই এক ধারণার জন্ম নিয়েছে যে প্রথম প্রথম এমন জোর জবরদস্তির বিয়েতে সবাই একটু ওরকম রাগ করবেই। পরে বাসর ঘরে বউ কাছে গেলে ঠিকই সব রাগ পানি হয়ে যাবে। এটাই আপাতত বাড়ির সবাই সহজভাবে ধরে নিল। রাতের বেলা আকাশ ধীর পায়ে হেঁটে বাঁধনের রুমে আসলো। রুমে ঢুকেই সে দেখে বাঁধন বিছানায় চিত হয়ে শুয়ে এক মনে ফোন ঘাঁটছে। তার মুখটা অদ্ভুত রকমের শান্ত, শরীরে জড়িয়ে রাখা আছে একটা কফি রঙের টি শার্ট আর পরনে সাদা ট্রাউজার। রুমের ভেতরের এসির হিমশীতল বাতাসে তার সামনের চুলগুলো অবাধ্যভাবে উড়ছে। আকাশ কোনো রকম ভনিতা না করে বাঁধনের পাশে ধপ করে শুয়ে পড়ল। নিজের প্যান্টের পকেট থেকে ফোনটা বের করতে করতে একটু খোঁচা মেরে বলল, কিরে শালা, ফোনে দেখি একেবারে গিলে খেয়ে ফেলবি। কি এমন কাজ করছিস ফোনে যে দুনিয়ার কোনো হুঁশ নাই তোর? বাঁধন ফোনের স্ক্রিন থেকে নিজের চোখ জোড়া এক চুলও না সরে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ঠান্ডা গলায় বলল, ফালতু কথা একদম বলবি না। আকাশ হাসতে হাসতে বলল, ওকে ওকে, আর বলবো না ভাই। আয় আজকে দুজন মিলে একটু ফ্রি ফায়ার খেলি, অনেক দিন ধরে এই খেলায় বসা হয় না, আজ পুরো কোপাবো। বাঁধন এবার বিরক্তি নিয়ে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো। কিছুটা কৌতূহল আর চ্যালেঞ্জিং সুরে জানতে চাইল, কী নিয়ে খেলবি? র্যাঙ্কড ম্যাচ খেলবি নাকি সিএস মোড? আর ম্যাপ কোনটা দিবি, বারমুডা নাকি নেক্সট এরা? আকাশ নিজের ফোনের নেক্সট স্ক্রিনটা বাঁধনের মুখের সামনে আনলক করে একগাল হেসে উত্তর দিল, অবশ্যই বারমুডাতে ল্যান্ড করাবো শালা, আর মোড হবে ফুল ম্যাপ র্যাঙ্কড ম্যাচ। অনেকদিন তোর সাথে ডুও ম্যাচ খেলা হয় না, তুই জাস্ট লবিতে আয়,
স্টার্ট দিচ্ছি। কথাটা শুনতেই বাঁধন নিজের ফোনে গেমটা অন করে লবিতে ঢুকে গেল। আকাশ তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দুজন মিলে একটা ডুও ম্যাচ স্টার্ট করে দিল। পরক্ষণেই দুজনেই পুরো দমে ফ্রি ফায়ার খেলা শুরু করলো। তারা প্লেন থেকে সোজা ক্লক টাওয়ার নামক একটা ডেঞ্জারাস জায়গায় ল্যান্ড করলো। মাটিতে পা রাখতেই আকাশ চিল্লিয়ে উঠল, কিরে বাঁধন, জলদি গান লুট কর, আশেপাশে এনিমি নামছে। বাঁধনও আর দেরি না করে ঘরের ভেতর থেকে একটা MP40 এবং AK-47 তুলে নিল। ঠিক তখনই সামনে একটা এনিমি আসতেই বাঁধন নিখুঁত নিশানা করে ড্যাগ হেডশট মেরে ওটাকে নক করে দিল। আকাশ ওপাশ থেকে চিৎকার করে বলল, ওরে জোশ শালা, পুরা হ্যাকার শট দিলি। ওদিকে আকাশও ওপাশ থেকে একটা স্কোয়াডকে একা সামলাতে গিয়ে গ্রেনেড ছুড়ে দিল। বোমার বিকট আওয়াজে স্ক্রিনের ভেতর চারপাশে ধোঁয়া উড়ে গেল। দুজন মিলে একে অপরের কাভার দিয়ে গ্লু ওয়াল ফেলে এনিমিদের কড়া ফায়ার দিতে লাগলো। গেমের সেই থরথরে উত্তেজনায় ঘরের ভেতরের এসির ঠান্ডাও যেন এক নিমেষে উধাও হয়ে গেল। দুজনে স্ক্রিনের ভেতর বোধ হয়ে তুমুল লড়াইয়ে মেতে উঠল। দুজনে যেন এক নিমেষে সেই দুরন্ত কিশোর জগতে ডুবে গেল। পুরো বিছানার চাদর বালিশ সব এলোমেলো করে দিয়ে দুজন এক মনে ফ্রি ফায়ার খেলছে। দুজনের হাতে আঙ্গুল তুলে তখন ফোনের স্ক্রিনের ওপর একদম মেশিনের মতো দ্রুত গতিতে চলছে গেমের ভেতরের সেই ঠাস ঠাস গুলির শব্দগুলো। পুরো ঘর যেন বারবার কেঁপে উঠছে। আকাশ উত্তেজনার চোটে নিজের দুই পা সোজা দেয়ালের উপর তুলে দিল আর মাথাটা বিছানায় গুজে দিল। অদ্ভুত এক ভঙ্গিতে খেলতে লাগলো। ওদিকে বাঁধন বিছানায় চিত হয়ে শুয়ে থেকেই একদম এক মনে স্ক্রিনের ওপর হাত চালাচ্ছে। তার পুরো মনোযোগ তখন এনিমি স্কোয়াড খতম করার দিকে। তাদের এই টান খেলার মাঝে শিল্পী রহমান হঠাৎ করে রুমে ঢুকলেন। কিন্তু দুজনে তখন এতটাই মগ্ন যে তারা এই বাস্তব পৃথিবীর কোনো জগতে নেই। শিল্পী রহমান বিছানার ওপর দুই পাশে দুইজনের এমন পাগলাটে কায়দায় গেম খেলার ভঙ্গিটার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বেশ চড়া গলায় বললেন, কিরে, তোদেরকে এখনও ওই ফোন টেপায় চলবে? রাত তো অনেক হলো, এবার নিচে খেতে আয়। আকাশ নিজের বুড়ো আঙ্গুল দুটোই স্ক্রিনে অনবরত নাচাতে গেমের ভেতর থেকে চোখ না সরিয়ে চেঁচিয়ে উত্তর করলো, পরে খাবো মা, এখন প্লিজ যাও তো, এখান থেকে ডিস্টার্ব করো না। ছেলের এমন উটকো জবাব শুনে শিল্পী রহমান এবার বাঁধনের দিকে তাকে একটু নরম গলায় বললেন, বাঁধন, তুই কখন খাবি বাবা? বাঁধন তখন সামনের এনিমিটাকে নক করার জন্য নিজের দাঁতে দাঁত চেপে ধরে অনবরত গুলি করতেই ওভাবে উত্তর দিল, পরে খাবো কাকিয়া। শিল্পী রহমানা আর কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বুঝলেন দুজনেই এখন ফোনে মারাত্মক লেভেলের ব্যস্ত। এখন ডাকলে এরা কেউই উঠবে না। অন্যদিকে রূপা আর বৃষ্টি পড়তে বসেছে। দুজনে এক টেবিলেই খাতা কলম আর বইপত্র নিয়ে বসেছে। আর তাদের ঠিক পাশেই ক্যান্ডি একদম লক্ষ্মী বাচ্চার মতো চুপচাপ বসে আছে। অনেকক্ষণ একটানা পড়ার পর বৃষ্টি ক্লান্ত গলায় নিজের হাত দুটো টান করে বলল, আর পারছি না রে, প্রচণ্ড খিদে পেয়েছে, চল আগে কিছু খেয়ে আসি, রাত মনে হয় অলরেডি 12টা বেজে গেছে। রূপা নিজের বই থেকে চোখ না সরিয়ে খাতার ওপর দ্রুত কলম চালাতে বলল, আর 1 মিনিট, রাইট ফর্ম অফ ভার্বস অংশটুকু কমপ্লিট করে যাচ্ছি, প্রায় শেষ। বৃষ্টির চোখ এক ঝটকায় কপালে উঠল। এইটা তো খোদ আকাশ ছাড়ের দেওয়া পড়া, আর সে কেনায় এইটা এতক্ষণ ধরে আলসেমি করে শিখছে না। বৃষ্টি মাথায় হাত দিয়ে আতঙ্কিত গলায় বলল, এই যে রূপা, আমার একদম মনেই ছিল না, এখন আমি কি করি? রূপা খাতায় এক মনে লিখতেই একটু টিপ্পনি কেটে উত্তর দিল, কাঁচকলা খাও। আজকের মতো কালও কলেজের ক্লাসরুমে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে। বৃষ্টি এবার পড়ে গেল মহাবিপদে। এখন এই মাঝরাতে পড়া শিখতে বসলে মাথায় কিচ্ছু ঢুকবে না। আর ওদিকে পেটের ভেতর প্রচণ্ড খিদে চাড়া দিয়ে উঠেছে। পরক্ষণেই ভয়ের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বলল, ধুর, যা হওয়ার হবে। আমার এখন খুব খিদে পেয়েছে, এখন চল তো ভাই আগে। প্রায় 10 মিনিটের মধ্যে রূপা নিজের পড়াটা পুরোপুরি কমপ্লিট করে বই বন্ধ করতে বলল, চল। বৃষ্টি এতক্ষণ ধরে অপেক্ষা করতে ততক্ষণে গাল ফুলিয়ে বসে পড়েছে। সে মুখ ভার করে বলল, তুই একাই যা, আমি খাবো না। রূপা অবাক হয়ে বলল, তোর আবার কী হলো? একটু আগেই তো চিল্লা পাল্লা করলি খুব খিদে পেয়েছে, আর এখন বলছিস খাবি না? বৃষ্টি অভিমানী গলায় বলল, তখন বলেছে তুই কি তখন গিয়েছিস? আর এখন পেটের খিদে থেকে তোর এই পড়াটাই বেশি হয়ে গেল। যা, আমি খাবো না, তুই একাই গিয়ে খেয়ে আয়।
রূপা ওর এমন বাচ্চার মতো অভিমান দেখে খিলখিল করে হেসে উঠল। তারপর বৃষ্টির দুই গাল টেনে দিয়ে আলতো করে বলল, ওরে আমার বাবুটা বুঝি রাগ করেছে? আচ্ছা বাবা, সরি। তুই তো জানিসই আকাশ ভাইয়া কেমন খিটখিটে, পড়া না পারলে সোজা বাবার কাছে গিয়ে কমপ্লেন করে দেবে। এই ভয়ে আগে ভাইয়ার পড়াটা জলদি কমপ্লিট করলাম। এখন চল তো। বৃষ্টি চেয়ার ছেড়ে হনহনিয়ে উঠে দাঁড়িয়ে রাগে গলায় বলল, তোর ওই আকাশ ভাইয়াটা একদম একটা আস্ত হিটলার। ওই আকাশ ভাইয়া আমাদের কলেজে আসার পর থেকে আমার কলেজের সব শান্তি একেবারে উবে গেছে। তুই দেখে নিস, তোর ওই খিটখিটে ভাইয়ার জীবনে কোনো দিন বিয়ে হবে না। সারা জীবন কুমার থেকেই মরবে। রূপা হেসে কুটিপাটি হয়ে বৃষ্টির কাঁধের ওপর নিজের ডান হাত ভর দিয়ে দাঁড়িয়ে বলল, আচ্ছা বাবা, যদি বিয়ে না হয় তবে তোকেই দিয়েই ওনার বিয়েটা করিয়ে ফেলবো। তারপর তুই আমার বেস্টু থেকে এক লাফে ভাবি হয়ে যাবি। ব্যাপারটা বেশ সুন্দর হবে না বল? বৃষ্টি নাক ছিটকে বলল, সারা জীবন আমি কুমারী হয়ে থাকবো, তবু ওই হিটলারকে আমি কোনো জন্যও বিয়ে করব না। আমার তো বর চাই, একদম বাঁধন ভাইয়ের মতো। উনি কি সুন্দর, চুপচাপ গম্ভীর হয়ে নিজের মতো থাকেন। আমার খুব ভালো লাগে ওনাকে। বৃষ্টির মুখ থেকে বাঁধনের প্রতি এই ভালো লাগার কথা শুনতে মুহূর্তে রূপার মুখের চেনা হাসিটা একদম নিভে গেল। বুকের ভেতরটা অজ্ঞাত এক শঙ্কায় ছ্যাঁত করে কেঁপে উঠল তার। সে কোনো মতে নিজের ভেতরের অস্থিরতাটুকু সামলে নিয়ে শুকনো গলায় বলল, হয়েছে, অনেক বকবক করেছিস, চল এখন। একটু আগে তো নিজেই বললি খুব খিদে পেয়েছে। তারপর দুজনে হালকা গল্প করতে করতে সিঁড়ি বেয়ে নিচে ড্রয়িং রুমে নেমে এলো। মাঝরাতে পুরো বাড়ি একদম নিঝুম নীরব হয়ে আছে। হয়তো বাড়ির সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে এতক্ষণে গভীর ঘুমে তলিয়ে পড়েছে। রূপা আর বৃষ্টি ডাইনিং টেবিলের পাশাপাশি বসে এবার শান্ত মনে নিজেদের মতো করে খাওয়া শুরু করলো। কিন্তু অন্যদিকে আকাশ এবং বাঁধন গেমের শেষ মুহূর্তে এসে দুজনেই যেন আরও হিংস্র হয়ে উঠল। একদম ছোট হয়ে আসা সেফ জোনের ভেতর তখন শেষ এনিমি স্কোয়াডটা পিকের পাহাড়ের ঢাল থেকে অনবরত স্নাইপার দিয়ে তাদের দিকে গুলি ছুটছিল। আকাশের স্ক্রিনে তখন লাল দাগ ভেসে উঠতেই সে চিল্লায় বলল, বাঁধনটে কুত্তাটা আমারে স্নাইপার দিয়ে ড্যামেজ করে দিচ্ছে। আমার হেলথ একদম শেষ, কভার দে। আকাশ বাঁধন এক সেকেন্ডও সময় নষ্ট না করে আকাশের ঠিক সামনে একটা ব্লু ওয়াল ফেলে ওকে সেভ করলো। তারপর নিজে ক্রস পজিশনে গিয়ে পকেট থেকে একটা স্মোক গ্রেনেড ছুঁড়ে চারপাশে ধোঁয়ায় অন্ধকার করে দিল। এনিমিটা যখন ধোঁয়ার কারণে ওদের পজিশন বুঝতে পারছিল না, ঠিক তখনই বাঁধন পাহাড়ের পাশ দিয়ে ঘুরে ওয়ান ট্যাপ হেডশট মারল। স্ক্রিনে জনজন করে মস্ত বড় অক্ষরে ভেসে উঠল, বয়া। ম্যাচটা জিতেই আকাশ বিছানার ওপর বালিশ ছুঁড়ে দিয়ে খুশিতে একেবারে লাফিয়ে উঠল। সে বাঁধনের পিঠে সজোরে একটা চাপড় মেরে চিল্লায় বলল, ইয়াহু, জিতেছি। বাঁধন এতক্ষণ পর ফোনের স্ক্রিন থেকে চোখ সরাল। তার গম্ভীর মুখটা তখনও এক চিলতে বিজয়ী হাসির রেখা ফুটে উঠেছে। সে ফোনটা বিছানায় রেখে দুই হাত মাথার পেছনে দিয়ে আরাম করে হেলান দিয়ে বলল, তোর ওই ফালতু ড্রাইভারের কারণে জোনে আটকে মরতাম আজ। শালা নেক্সট টাইম খেলতে আসলে ভালো করে শিখে আসবি। আকাশ একাল হেসে বলল, এত শিখে কী করবো? তুই আছিস না, আমি বিপদে পড়লে সবসময় তুই আমাকে বাঁচাবি, সেটা হোক গেমে কিংবা বাস্তবে। বাথরুম বিছানায় থেকে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে নিজের ট্রাউজারের দুই পকেটে হাত ঢুকিয়ে দিল। তার শান্ত গম্ভীর মুখে কোনো ভাবান্তর না এলেও চোখের কোণে আপসাকটার প্রশ্রয়ে টান ফুটে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, বক বক না করে নিচে আয়, খাবো, খিদে পেয়েছে খুব। আকাশ মুহূর্তে এক লাফে বিছানা থেকে উঠে পড়ল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে ডান হাতে দিয়ে অবাধ্য চুলগুলো আলতো করে পিছনে ঠেলে দিল। তারপর আয়নায় নিজের দিকে তাকিয়ে এক চিলতে বাঁকা হেসে বাঁধনের মতো নিজেও প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বেশ ভাব নিয়ে বলল, চল। দুজন মিলে এরপর রুম থেকে বের হলো। কাঁধ মিলিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতেই দুজন বেশ অবাক হলো। পুরো ড্রয়িং রুমে ঝলমলে বাতি জ্বালানো। মাঝরাতের এই নিঝুম নীরবতার মাঝে এত রাতে ড্রয়িং রুমে কে থাকতে পারে ভেবে দুজনেই ভুরু হালকা কুঁচকে গেল। সিঁড়ি দিয়ে নামা শেষ করতে মিষ্টি মেয়েরই খিলখিল হাসির শব্দ শুনতে পেল তারা। আচমকা এই শব্দে বেশ অবাক হয়ে দুজনেই একসাথে ঘাড় ঘুরিয়ে বাম দিকে তাকালো। আর তাকানো মাত্রই দুজনের চোখ যেন এক নিমেষেই সেখানেই আটকে গেল। ডাইনিং টেবিলে বসে রূপা আর বৃষ্টি মগ্ন হয়ে গল্প করছে, নিজেদের মতো খাচ্ছে। গল্প করতে করতে মাঝে মাঝেই দুজনের আপন মনে খিলখিল করে হেসে উঠছে। রূপার পরনে সাধারণ একটা অ্যাশ রঙের কামিজ, আর মাথার ঘন কালো চুলগুলো পিঠ বেয়ে একদম ছেড়ে দেওয়া।
রূপার ওই ঘন লম্বা চুলগুলো এতটাই দীর্ঘ যে তার ডাইনিং চেয়ার পেরিয়ে প্রায় ফ্লোর অবধি ছুঁই ছুঁই হয়ে গড়াগড়ি খাচ্ছে। মেয়েটার ওই চুলের দিকে তাকিয়ে বাঁধন সত্যি ভীষণ অবাক হয়। এই আধুনিক যুগে এসেও এত লম্বা আর সুন্দর চুল আজও কোনো মেয়ের থাকতে পারে কিনা তা তার জানা নেই। ঠিক তখনই বৃষ্টির কোনো একটা কথায় হঠাৎ রূপা আবারও খিলখিল করে হেসে উঠল, আর সাথে সাথে তার ছোট্ট কিউট গ্যাস দাঁতটা সেই হাসির আড়ালে মিষ্টি করে উকি দিল। রূপার ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই মায়াবী হাসিটা যেন সোজা গিয়ে বাঁধনের হৃদস্পন্দনে লাগলো। বুকের ভেতরটা এক অদ্ভুত ভালো লাগায় একদম কেঁপে উঠল তার। সে কেমন যেন এক অদ্ভুত ঘোর লাগা নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রূপার দিকে। কেন জানে না, এই মেয়েটার দিকে তাকালে শুধুই তাকিয়ে থাকতেই ইচ্ছে করে, কোনোভাবেই তার চোখ ফেরাতে ইচ্ছে করে না। অন্যদিকে বৃষ্টির পরনে একটা টিয়া রঙের কামিজ, আর তার মাথার চুলগুলো পিঠের ওপর আলগা করে ছাড়া। তার মুখেও মিষ্টির হাসি লেগে আছে, সে খাচ্ছে আর হাত নেড়ে নেড়ে এটা সেটা অনর্গল বলে চলেছে। আকাশ ডাইনিংয়ের দিকে পা বাড়াতে গিয়ে বৃষ্টির ওই প্রাণবন্ত মুখের দিকে কিছুক্ষণ একদম এক দৃষ্টি তাকিয়ে রইল। বৃষ্টির সেই চঞ্চলতার হাসিটুকু নিজের চোখের বন্দি করে নেওয়ার পর সে একটা গভীর শ্বাস নিয়ে পাশে থাকা বাঁধনের দিকে তাকিয়ে নিচু গলায় বলে, চল। বাঁধন ভেতরে থেকে আলতো একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর দুজনেই কোনো শব্দ না করে চুপচাপ হেঁটে এসে রূপা আর বৃষ্টির ঠিক পিছনে এসে দাঁড়ালো, একদম গা ঘেঁষে পিছনে। রূপা আর বৃষ্টি তখনও খেয়াল করেনি তারা তখনও মগ্ন হয়ে আছে নিজেদের গভীর এক গল্পের জগতে। রূপা চামচ দিয়ে খেতে খেতে হঠাৎ বেশ আক্ষেপে সুরে বলল, জানিস, আমি কিছুদিন আগে একটা উপন্যাস পড়েছি, নাম ছিল পদ্মজা, লেখিকা ইলমা বেহরোজ। গল্পটা যখন প্রথম পড়তে শুরু করেছি, উফ কি যে ভালো লাগছিল, জাস্ট প্রেমে পড়ে যাচ্ছিলাম আমিরের। কিন্তু উপন্যাসের একদম শেষে গিয়ে যখন আমিরের ভয়ঙ্কর গোপন সত্যটা জানলাম, তখন এক কথায় পুরাই বাঁশ খাইলাম। এই বাঁশ জিনিসটা যে শুধু আমাদের এই কঠিন বাস্তবে না, উপন্যাসের জগতেও ফিরিতে পাওয়া যায়, তা ওইটা না পড়লে বুঝতামই না। রূপার কথা এমন উপন্যাসের চরিত্র নিয়ে সিরিয়াস আফসোস নিয়ে আবার খিলখিল করে হেসে উঠল। সে নিজের হাসি থামিয়ে রূপার কথায় সায় দিয়ে বলল, আসলেই বাঁশ মানে কি, কল্পনাতে বোধহয় আরও বড় আক্কাওয়ালা বাঁশ খাওয়া লাগে। আর তুই যেই পদ্মজার কথা বললি না, ওই উপন্যাসটা আমিও পড়েছি। আমার সব থেকে বেশি খারাপ লেগেছে মৃদুল আর পূর্ণার কাহিনীটা পড়ে। ইস, বাস্তবেও মানুষ এমন জীবন নিয়ে কাউকে ভালোবাসতে পারে, তা আসলেই আমার জানা নেই রে। রূপা গ্লাসের পানিটুকু ঢকঢক করে খেয়ে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আরে ইলমা আপা একটা জুটিরও তো পূর্ণতা দেয় নাই, সবগুলো ভালোবাসার মাঝে মস্ত বড় বড় বোমা ফাটিয়েছে। যেমন ধর লিখন শাহ, সে পদ্ম জানে কিন্তু সত্যি ভালো মনে প্রাণে ভালোবাসত, অথচ সেও শেষমেশ ভালোবাসা পেল না। ওদিকে মৃদুল পূর্ণাকে জান দিয়ে ভালোবেসেছে, সেও তাকে পেল না। আর পদ্মজান নিজের আমিরকে এত ভালোবেসেও দিন শেষে আমিরকে নিজের করে পেল না। এক কথায় বলতে গেলে নিজের স্বামীকে মেরে ফেললো। বৃষ্টি আফসোসের সুরে মাথা নাড়াতে নাড়াতে বলল, পদ্মজা চাইলেই কিন্তু আমিরকে ওভাবে না মেরে বাঁচিয়ে রাখতে পারত রে। রূপা গালে একটা লোকমা ভাত নিয়ে মুখে রেখে বৃষ্টিকে ভেঙচি কাটে বলল, যা করেছে একদম ভালোই করেছে, ওই পাপিষ্ঠ পুরুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। বৃষ্টি একটা গভীর শ্বাস ফেলে টেবিলের দিকে তাকিয়ে বলল, কিন্তু বিশ্বাস কর, ওই পাপিষ্ঠ পুরুষটাকে আমি আজও কোনো দিন কোনোভাবে ভুলতে পারি না। রূপা নিজের খাতার পেজের গল্পটার মতোই সায় দিয়ে বলল, সেম ভাই। দুজনের এই মাঝরাতে বসে উপন্যাসের কথোপকথন শুনে বাঁধন আর আকাশ একে অপরের দিকে তাকালো। বাঁধনের চোখে মুখে তখন স্পষ্ট বিরক্তি। খাওয়ার সময় মানুষ এত কথা কেমনে বলে, আর এত কথা বলতে হয় কেন, সেটা আর তার মাথায় ঢুকছে না। হঠাৎ খাওয়ার মাঝেই বৃষ্টি একটা লম্বা শ্বাস ফেলে বলল, যা বাবা, অনেক হাসতেছি, বড়রা বলে না, বেশি হাসলে নাকি পরে কাঁদতে হয়। না জানি কাল আমার কপালে কত বড় কান্নাকাটি আছে। বুঝেছি, ওই হিটলার আকাশ ছাড় আমার কপালে জ্যান্ত দুঃখ লিখে রেখেছে রে। ওই লোকটা আমার জীবনটা পুরাই জাহান্নাম বানিয়ে দিল। এখন শান্তিতে যে দুটো ভাত মুখে দেবো সেই উপায়টাও রাখেনি। রূপা ওর কথা শুনে হালকা হেসে অভয় দিয়ে বলল, এক কাজ কর, এখন জলদি খেয়ে নিয়ে পড়াটা একটু শিখে নে, আর এখন যদি ঘুম পাই তবে ভোরে ফজরের সময় উঠে শিখে নিবি। কিন্তু প্লিজ পড়া না শিখে কাল কলেজে যাস না, না হলে সত্যি বলছি আকাশ ভাইয়া এবার মারাত্মক রেগে যাবে। বৃষ্টির এবার
রাগে আর ক্ষোভে দাঁতে দাঁত চেপে হাতে চামচটা প্লেটে ঠাস করে রেখে বলল, আর ভালো লাগছে না রে ভাই। তোর ওই খিটখিটে ভাইটাকে কোন দুঃখে যে আমাদের কলেজে ছাড় হতে হলো। উনি আমাদের কলেজে পা রাখার পর থেকে আমি একটু শান্তিতে হাসতেও পারছি না। ভাই রে ভাই, উনি এই এক ছোটকায় আমার জীবনের সব স্বাধীনতা কেড়ে নিলেন। তার উপর আবার কথায় কথায় ওনার এক জপমালা তোমার বাবাকে বলে দেব। আল্লাহ, আমি আজ এই একদম খাঁটি আর মাসুম মন থেকে বদদোয়া করছি, উনি যদি কখনো আমার নামে বাবার কাছে কোনো উল্টাপাল্টা কমপ্লেন করে, তবে ওনার মাথার সব চুল হরহর করে পটাপট ঝরে গিয়ে পুরো মাথায় একদম চকচকে আয়নার মতো টাকলা হয়ে যাবে। আর সামনের সবগুলো দাঁত একদম গোড়া থেকে খসে পড়ে যাবে। দু একটা চুল যদি ভুল করে মাথাতেও থাকে, সেগুলোও যেন বুড়োদের মতো ধবধবে সাদা হয়ে যায়। যখন উনি ক্লাসে এসে হিহি করে হাসবেন, ওনাকে দেখতে একদম আমাদের পাড়ার ওই ফোকলা দাঁত পড়া দাদুর মতো লাগবে। তখন ওনাকে আর কেউ ভয় পাবে না, সবাই ওনাকে দেখে মুখ চেপে হাসবে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।